মায়েরা হাতে কফির মগ নিয়ে ইরফানের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভাবছে ভেতরে গেলে তাকে কিছু বলবে কিনা। তখনকার 10টা থাপ্পড় দিতে চাওয়ার একটা যদি ভুল করে দিয়ে দেয়। অনেক ভাবনা চিন্তা রেখে দরজা ঠেলে ভেতরে উকি দেয়। কম পাওয়ারের একটা লাইট দেওয়া, তবে ভেতরের সব দেখা যাচ্ছে। ইরফান বেডে শটান হয়ে শুয়ে আছে। মায়েরা বিরক্ত হয়। এই লোকটা ঘরে থাকলে জীবনেও কাপড় পরে না কেন বোঝে না। যদিও তার দেখতে ভালোই লাগে। ভাবনা রেখে পা টিপে টিপে ভেতরে যায়। ইরফান শটান হয়ে শুয়ে ডান হাত চোখের উপরে রেখেছে। নড়াচড়া নেই কোনো। মায়েরা ইরফানের মুখের সামনে গিয়ে বোঝার চেষ্টা করে জেগে না ঘুমিয়ে। এমনিতে তো বোঝা যায় না, জেগে থাকলেও যেমন ঘুমিয়ে থাকলেও তেমন। মায়েরা ঘরের আশেপাশে তাকালো। একটু এগিয়ে গিয়ে ঘরের জিনিস খেয়াল করে দেখছে। এই ঘরে ফার্নিচার 4টে, একটি কাবার্ড, একটি আয়না, বেড আর বেডসাইড টেবিল। কিন্তু আসল ব্যাপার হলো এই ঘরের জিনিসগুলো সাদা আর কালো। মায়েরা বুঝলো না, ইরফান যেখানেই যায় সেখানেই কি এমন একটি করে সাদা কালো রুম বানিয়ে রাখে নাকি? ভাবনার মাঝেই পেছন থেকে গম্ভীর স্বর ভেসে আসে, এখানে কি করছো? মায়েরা দ্রুত পেছন ফিরে তাকায়। ইরফান চোখের ওপর থেকে হাতটা সরিয়ে গম্ভীর মুখে মায়রার পানে চেয়ে। মায়েরা দ্রুত হাতের মগটা এগিয়ে দিয়ে বলে, এই তো আপনার কফি দিতে এসেছি। মায়েরা ঘরের চারপাশ দেখতে দেখতে ইরফানের হাঁটু বরাবর দাঁড়িয়ে ছিল। তাড়াহুড়ো করে মগ এগিয়ে দিতে গিয়ে হাত ফসকে যায়। মায়েরা দ্রুত মগটা ধরে ফেলে, তবে গরম কফির বেশির অর্ধেক ইরফানের উপরেই পড়ে যায়। মায়েরা বাঁ হাতে মগটা ধরে ডান হাতে দ্রুত ইরফানের কফি পড়ার অংশটা ঝাড়তে থাকে। কি কেলেঙ্কারি হয়ে গেল! ইরফান শোয়া থেকে উঠে মায়েরার ডান হাতটা শক্ত করে ধরে শক্ত গলায় বলে, স্টুপিড, কি করছো? মায়েরা ভীত স্বরে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। কথাটা বলে আবারও নিচের দিকে তাকালে চোখ বড় বড় করে তাকায়। এ কোথায় পড়েছে কফি? আর কোনো জায়গা ছিল না। দ্রুত চোখ বুজে নেয়, বিড়বিড় করে, আস্তাগফিরুল্লাহ। চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান অদ্ভুত চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা ঢোক গেলে ইরফান তার হাত ছেড়ে দিয়েছে। ছাড়া পেয়ে মায়েরাকে আর পাইকে। লজ্জা ভয় সব মিলিয়ে এক দৌড় দেয় মগ হাতেই। বিড়বিড় করে, আর জীবনে কফি দিতে আসবো না, আল্লাহ মাপ চাই। ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়, শান্ত চোখে গম্ভীর মুখে মায়েরার দৌড় দেখলো। ইরফান মায়েরার প্রস্থান দেখল চুপচাপ। ডান হাতে ঘাড় ডোলে বিরক্তির শ্বাস ফেলে। এরপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা এক দৌড়ে তার ঘরে এসে দরজাটা চাপিয়ে দেয়। এত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তার হাত দিয়ে। সে এই লোকটার সামনে গেলে তাকে ঠিক কি কি করবে এই ভেবেই মায়েরার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বিছানার ওপর উঠে বসে ভাবছে, হলোটা কি? কান্না পাচ্ছে তার। দুটো হাত ছিল, দুটো পা ছিল, পুরো শরীরটাই তো ফাঁকা ছিল। বিড়বিড় করলো, কফির বাচ্চাটাকে ওখানেই পড়তে হলো। পাশে ফোনের রিংটোনে ফোনটা হাতে নিয়ে দেখলো ইনায়ার ফোন। দ্রুত কলটা রিসিভ করে কানে ধরে। অতঃপর বিচলিত কণ্ঠে বলে, আপু, সর্বনাশ হয়ে গেছে। ইনায়া হাসি মুখে কথা বলবে বলেই কল দিল। মায়রার এমন কথা শুনে চিন্তা ঘিরে ধরে। চিন্তিত কণ্ঠেই বলে, কি হয়েছে মায়রা? মায়রা থামে না, সাথে সাথেই বলে, আপু, তোমার ভাইয়ার ওখানে। এতটুকু বলে নিজেই নিজের মুখটা চেপে ধরল। না না, এসব বলা কেমন যেন। চোখ বুজে শ্বাস ফেলল। অতঃপর নিজেকে সামলে নেয় কোনো রকমে। ওপাশ থেকে ইনায়া বলে, ভাইয়া, কি হয়েছে মায়রা? আবার তোমাকে কি মেরেছে? মায়েরা একা একা বিড়বিড় করলো, সব মারের প্রতিশোধ এভাবে অজান্তেই নেওয়া হয়ে গেল। ইস, কিন্তু আমি তো চাইনি। কি বিড়বিড় করছো মায়েরা? মায়েরা ভাবনা থেকে বেরিয়ে দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না না, উনি মারেননি আমাকে। তাহলে কি হয়েছে ভাইয়ার? মায়েরা ঢোক গিলে মেকি হেসে বলে, কিছু না কিছু না।
ইনায়া ওপাশ থেকে সন্দেহের কণ্ঠে বলে, কি লুকাচ্ছ মায়রা? মায়রা জোরে হেসে উঠে বলে, সত্যি কিছু না, তোমার ভাইয়া অনেক ভালো, সেটাই বলতে চাইছিলাম। ইনায়া হেসে বলে, ওমা, ভূতের মুখে দেখি রাম নাম। মায়রা থতমত খেয়ে বলে, না না, অনেক ভালো না, ওই একটু একটু ভালো আর কি। তা কি ভালো কাজ করলো শুনি? মায়রা কিছু একটা ভেবে বলল, আপু, একটা সিরিয়াস প্রশ্নের উত্তর জানতে চাই। বলো। বলছি, কারোর প্রাইভেট পার্টে গরম কিছু পড়লে তার কি হয় আপু? ইনায়া ভুরু কুচকে বলে, কেন, কি হয়েছে মায়রা? এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? মায়রা থতমত খেয়ে বলে, কিছু না। আ, আপু, তুমি কেমন আছো? আমার এক্সাম শেষে তুমি আসবে কিন্তু, আমি তোমাকে এই গ্রামটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, যাব, বাবা নিয়ে যাবে বলেছে। ইনায়ের সাথে টুকটাক কথা বলে মায়েরা ফোনটা রেখে দেয়। ভাগ্যিস খেয়ে এসেছিল, নয়তো এখন কিভাবে খেতে যেত। দ্রুত নামাজ পড়ে নিল, এরপর শুয়ে পড়ল। ঘুমালেই শান্তি। ঘুমের মাঝে শক্তপোক্ত বন্ধনে মায়েরা নড়াচড়া করতে পারে না। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ মেলে তাকায়। হালকা ঝাপসা আলোয় একদম তার মুখ বরাবর ইরফানের মুখ দেখে তার ঘুম ছুটে যায় পুরোপুরি। মনে হচ্ছে তার কপালের সাথে ইরফানের কপাল লাগানো। মায়েরা ঝট করে মাথা তোলে, কিন্তু নড়তে পারছে না। কেমন যেন সাপের মতো পেঁচিয়ে ধরেছে তাকে। মায়েরা ঢোক গেল, ইরফানের মুখের দিকে তাকায়। কি সুন্দর ঘুমাচ্ছে, কিন্তু তার এখানে কেন? আর তাকে এভাবে পেঁচিয়ে ধরেছে কেন? মায়েরা ইরফানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করে। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ঘুম জড়ানো কণ্ঠে, বিরক্তিকর কণ্ঠেই বলে, স্টুপিড, ডোন্ট ডিস্টার্ব মি। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তাকে ডিস্টার্ব করে বলছে? সে ডিস্টার্ব করে না জানো? মায়েরা মোছরামুছরি করতে থাকে, দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মাথা তুলে মায়েরার দিকে তাকায়, রেগে বলে, হোয়াট? মায়েরা চোখটা ছোট ছোট করে তাকায়, বিরক্ত হয়ে বলে, ছাড়ুন আমায়। ইরফান বোঝার চেষ্টা করলো সে কোথায়। মায়েরাকে সে ধরেছে, খেয়াল করতেই ভুরু কুঁচকে মায়েরাকে ছেড়ে উঠে বসলো। মুখায়বে কোনো পরিবর্তন নেই, যেন কিছুই হয়নি। বেড থেকে নামতে গেলে মায়েরা ইরফানের হাতটা ধরে বলে, আপনার ঘর রেখে আমার ঘরে এসেছেন কেন? ইরফান ভুরু কুঁচকে গম্ভীর গলায় বলে, মাই উইশ। কথাটা বলেই বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের হাতটা ধরে থাকায় ইরফান উঠে দাঁড়ালে তার হাতে টান খেয়ে বেড থেকে ঠাস করে পড়ে যেতে নেয়। তার আগেই ইরফান মায়েরাকে বাঁ হাতে আগলে নেয়। মায়েরা ভয় পেয়ে যায়, ভেবেছিল পড়েছে, কিন্তু ইরফানের দিকে তাকিয়ে দেখল লোকটা তাকে ধরেছে। কিন্তু এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন? ইরফান ধমকে বলে, তুমি কি অপুষ্টির রোগী? মায়েরা রেগে বলে, আপনার জন্যই তো পড়ে যাচ্ছিলাম, ছাড়ুন আমায়। মায়েরার কোমর পর্যন্ত বেডে, তবে কোমর থেকে মাথা পর্যন্ত বেড থেকে ফাঁকায় ইরফানের হাতের উপরে ভর। ইরফান ছেড়ে দিলেই ঠাস করেই উল্টে পড়ে যাবে। ইরফান বিরক্ত হয়ে মায়েরাকে ধরে রাখা হাতটা সরিয়ে নিল। মায়েরা চোখের পলকে উল্টে পড়ে যেতে নেয় মেঝেতে। মেঝে ছুঁই ছুঁই, মেয়েটা চেঁচিয়ে ওঠে। তখনই ইরফান মায়েরাকে ডান হাতে ঝটকা মেরে তুলে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে আসে ইরফানের দিকে। কত বড় খারাপ লোক ভাবা যায়! সে ওভাবে পড়ে গেলে আজ তার ঘাড় তো পুরাই ভেঙে যেত। কোমরে দুই হাত দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি আমাকে ফেলে দিয়ে যাচ্ছিলেন কেন? ইরফানের মায়রার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ফ্যানের বাতাসে মায়রার ছেড়ে দেওয়া চুলগুলো মৃদুভাবে উঠছে। পেছন থেকে কিছু চুল দুই কাঁধ পেরিয়ে সামনে এসে জায়গা করে নিয়েছে। মায়রার মুখ ফোলানো, চোখ মুখে কিছুটা রাগের আভা। ইরফান চোখ বুজে লম্বা শ্বাস টানে, এরপর গম্ভীর গলায় বলে, চুল বেঁধে পড়তে বসো। কথাটা বলেই গটগট পায়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল।
মায়েরা হাঁ করে তাকিয়ে আছে। সে কি বলল? আর এই লোকটা কি বলল? সবচেয়ে বড় কথা, তার ঘরে এসে ঘুমাবে কেন? খবিশ লোক। এই লোকটার ঘরে গেলে তো শুধু আউট আউট করে, আর তার ঘরে এসে ঘুমায়, বিড়বিড় করে। খবিশের দাদা একটা। আবার ইরফানের ব্যবহারে অবাকও হয়। এইসব ব্যবহার তো আর এই লোকের থেকে আশা করা যায় না, অসম্ভব। মাঝে মাঝে জিন ভর করে কি না, এর জন্যই তাকে 23 ঘন্টা ধমক দেয়, আর 1 ঘন্টা জিন ধরলে একটু ভালোভাবে কথা বলে, যেটা অকল্পনীয়। তোর বোন কোথায়? ইরফান ভেতরে আসতে আসতে ভুরু কুচকে বলে, খালামণির বাসায় গিয়েছে। তোর খালাতো ভাই আছে? ইরফান ফাইজের মাকে সালাম দিল, টুকটাক কথা বলে ফাইজের ঘরের দিকে যায়। ফাইজ কিছু ভাবছে, তার ঘরে গিয়ে সিরিয়াস কণ্ঠে বলে, তোর খালাতো ভাই আছে নাকি? বলিস না কেন? ইরফান সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ডেইলি বলতে হবে কেন? ফাইজ রেগে গিয়ে বলে, যেখানে ছেলে আছে সেখানে তোর বোনকে কেন পাঠালি? ইরফান বিরক্ত হলো। পেছন থেকে শুদ্ধ ঘরের ভেতরে আসতে আসতে বলে, কি হয়েছে রে? ফাইজ পিছু ফিরে শুদ্ধ আর সৌভিককে দেখল। এগিয়ে এসে সৌভিককে বসতে বলে শুদ্ধ বলে, তোরা তো ইনায়ার ভাই, তোদের হুঁশ নেই? ওর খালাতো ভাইয়ের কোলে বসে থাকার জন্য পাঠিয়েছি কেন ওকে ওখানে? শুদ্ধ অসহায় মুখ করে বলো, আহারে, তোর আর ইরফানের জ্বালা দেখতে দেখতেই আমার দিন চলে যায়। এরপর ফাইজের ঘাড়ে বাম হাত তুলে আওয়াজ নিচু করে বলে, আমার কাছে একটা গোপনীয় খবর আছে, শুনবি? ফাইজ বিরক্ত হয়ে তার ঘাড় থেকে শুদ্ধের হাতটা নামিয়ে বলে, ফালতু খবর শোনার ইচ্ছে আমার নেই। জ্বালিয়েছিস তো পিটিয়ে ছাল তুলব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলো, আরে সত্যি বলছি, ওই জাহিদের তো ইনায়াকে মারাত্মক পছন্দ রে ভাই। বিয়ে ঠিক হওয়ার কথা শুনে সে কি মেয়েদের মতো কান্না, বিশ্বাস করবি না, আমার শার্ট একদম গার্লফ্রেন্ডের কান্নার মতো করে ভিজিয়ে দিয়েছিল। এখন ইনায়াকে অনেক জোর করে তাদের বাসায় রাখলো। বিয়ের আগেই একটু চান্স নিক, বিয়ে হয়ে গেলে তো আর পারবে না, বুঝিস নি? তুই চাপ নিস না, ও বিয়ে করবে না তোর ইনায়াকে। শুধু ইনায়াকে একটু মন ভরে দেখবে, সুযোগ পেলে একটু একটু ছুঁয়ে দিবে। এই যা, তুই নিশ্চিন্তে থাক। কথাগুলো বলে বুক ভরে শ্বাস নিল। সৌভিক সোফায় বসে হাসছে শুদ্ধ কথা শুনে। ইরফান গম্ভীর মুখে শুদ্ধের দিকে চেয়ে আসে, আর ফাইজ জ্বলন্ত চোখে চেয়ে আসে। সবার দৃষ্টি দেখে শুদ্ধ মেকি হাসল। সৌভিকের পাশে গিয়ে বসলে ফাইজ শুদ্ধের কলারটা ধরে টানতে টানতে ঘর থেকে বের করে। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মনে হচ্ছে সত্যি কথা আর বসার জায়গা নাই। ছাড় ছাড়, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকেই বের করিস, এত বড় সাহস? পেছন থেকে ফাইজের মা বলে ওঠে, ফাইজ, শুদ্ধকে কোথায় নিয়ে যাচ্ছ? ফাইজ উল্টো ফিরে যেতে যেতে রেগে বলে, এই বিয়াদবকে আমি ড্রেনে চুবাবো আম্মু, ও আমায় চেনে না, ওর মজা আমি ছোটাবো। বেয়াদব, যা মুখে আসে তাই বলে। শুদ্ধ ফাইজের দিকে তাকিয়ে জোর করে ফাইজকে 2 হাতে চেপে ধরে লাজুক চোখে চেয়ে বলে, বলছি তোমার মাঝেই একটু চুপতে দাও না সোনা। বিলিভ মি, ড্রেনের চেয়েও জঘন্য তোমার শরীর, তবে কষ্ট করে ড্রেনে যাওয়ার দরকার কি? ফাইজ চোখ মুখ কুচকে শুদ্ধকে ধাক্কা দিয়ে সরায় তার থেকে। শুদ্ধ হাসছে। ফাইজ ক্লান্তি, বিরক্তি, রাগ সব মিলিয়ে হন হন করে তার রুমের দিকে যায়। শুদ্ধ ফাইজের মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন লাগলো আন্টি? ফাইজের মা হেসে বলে, তুমি পারো বাবা, ঘরে যাও। শুদ্ধ হেসে আবারও ফাইজের ঘরে যায়। ফাইজ এপাশ ওপাশ পায়চারি করছে। ইরফানকে বলে, তোর বোনকে আজকেই আনবি? তোর বইয়ের নেক্সট ইয়ারের এক্সাম দিলে কি হতো? হ্যাঁ, ওর জন্য আমার বিয়েটা আটকে আছে। ইরফান অদ্ভুত চোখে ফাইজের দিকে তাকায়। এর বিয়ের জন্য মায়েরার এবছর এক্সাম দিবে না মানে, এটা কোনো যুক্তি? এমনিতেই ওর বউ বড় হচ্ছে না, এই ফাইজ নিজের বউয়ের জন্য
তার বউটাকে আরো ছোট বানাতে চাইছে। ইরফান রেগে গিয়ে বলল, ইনায়া বিয়ের আগের দিন পর্যন্ত ও বাড়িতেই থাকবে। ফাইজ ধূপ করেই তার বেডে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে। অসহায় কণ্ঠে বলে, শালা, আমার জীবনটা তেজপাতা করে দিলি। শুধু একবার বিয়েটা হোক। ইরফানের বাচ্চার বোনকে যে কোন সিন্ধুকে রাখবো কেউ খুঁজে পাবি না দেখিস। আমার সাথে ভিলেনগিরি করে ঠিক করছিস না, বিয়াদবের দল। শুদ্ধ হেসে বলে, আমি সিন্ধুক অর্ডার করছি, তুই সাইজটা বল তো। আর রূপার নাকি সোনার সেটাও বল। ফাইজ বেডের বক্সের কাছে পেপার ওয়েটটা পেয়ে হাতে নিয়ে শুদ্ধের দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ বা হাতে ক্যাচ ধরে নেয়। সৌভিক হেসে বলে, শুদ্ধ থাম, আর পেপারস না ওকে, ঠিক আছে? বেচারা কষ্ট পাচ্ছে। ফারহা হাতের কফি ট্রেটা নিয়ে ঘরে প্রবেশ করে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে তাকায়। ফারহাকে দেখে মুখের হাসি চওড়া হয়। ফারহা শুদ্ধের দিকে তাকায় না, সোফার টেবিলের সামনে কফি ট্রেটা রাখে। সোফায় সৌভিক বসে ফারহার দিকে অদ্ভুত চোখে চেয়ে আসে। সে আজকেই প্রথম ফাইজদের বাড়িতে এসেছে। শুদ্ধ সৌভিককে একবার দেখল। ফারহা একটি কফির কাপ সৌভিকের দিকে বাড়িয়ে দিয়ে শুদ্ধ 2 পা পিছিয়ে ডান দিকে এসে ফারহার পাশে খানিকটা ঝুঁকে মৃদু স্বরে বলে, এখান থেকে যাও ফারহা, আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। ফারহা মাথা তুলে সৌভিকের দিকে একবার তাকায়। এই লোকটাকে সে চেনে না, তবে সে শুদ্ধের কথা শুনল। হাত বাড়িয়ে মিষ্টি হেসে সৌভিকের দিকে কাপ বাড়িয়ে দেয়। সৌভিক নিতে গেলে শুদ্ধ ফারহার হাত থেকে সেটা কেড়ে নেয়। কফির কিছু অংশ ছিটে আসে শুদ্ধের হাতে, তবে সেই দিকে দেখল না সে। বাঁ হাতে ফারহার বাহুটা টেনে পিছিয়ে এনে শক্ত কণ্ঠে বলে, এখান থেকে যাও ফারহা। টেনে পিছিয়ে আনায় ফারহার মাথা থেকে ওড়নাটা পড়ে যায়। শুদ্ধ ঠাস করে হাতের কাপটা টেবিলের উপরে রাখলো। দ্রুত ফারহার ওড়নাটা মাথায় টেনে দিয়ে বলে, যাও। ফারহা ভুরু কুচকে জেদ দেখিয়ে বলে, যাব না আমি। আমি এখানে থাকলে তোমার কি? সৌভিক পেছন থেকে বলে, হেই বিউটিফুল লেডি, ইউ আর সো সুইট, এসো আমরা পরিচিত হই। ইরফান আর ফাইজ দুজনে চেয়ে আসে ফারহা আর শুদ্ধের দিকে। এবার ফাইজ রেগে গিয়ে বলে, ফারহা, এখান থেকে যা। ফারহা তবুও জেদ দেখিয়ে রইল। গতকাল রাতেই তো এই শুদ্ধ অন্যকে বিয়ে করার কথা বলে তাকে কাঁদিয়েছে। আজ নিজেও বুঝুক কেমন লাগে। ফারহাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে শুদ্ধ ফারহার হাতটা ধরে টেনে দরজার বাহিরে বের করে দেয়। ফারহার মুখের উপরে ঠাস করে দরজাটা আটকে দেয়। ঘন ঘন শ্বাস ফেলছে। রাগ লাগছে ভীষণ। সে জানতো না সৌভিককে আসার কথা বলেছে এখানে। বাসার বাইরে এসে সৌভিককে দেখে জানতে পেরেছে সৌভিক ফাইজদের বাড়ি প্রথম এসেছে, তাই সে সিন ক্রিয়েট করতে চাইল না। বহু কষ্টে নিজেকে সামলে এগিয়ে আসলো, তবে চোয়াল শক্ত। সৌভিক ভাবছে, কফি তো কাজের মেয়েটা ছাড়া আর কেউ দিতে আসে না। যদিও দেখে কাজের মেয়ে লাগে না, তবে এখানকার কাজের মেয়েরাও ভালো স্টাইল দিয়ে থাকে। শুদ্ধ ব্যাপারটা বুঝলো না, এসব ভাবলও না। কাজের মেয়ে ভেবেই তার স্বভাব সুলভ কমেন্ট করলো, শি ইজ এ সো হোয়াট গার্ল। এত মডার্ন কাজের মেয়ে কোথায় পেলি ফাইজ? আমার সাথে কন্টাক্ট করে দে তো, কত নিতে পারবি? কথা বলতে দেরি হলেও শুদ্ধর সৌভিকের নাক বরাবর ঘুষি দিতে দেরি হয়নি। সৌভিক সোফায় চিৎপটাং হয়ে পড়ে যায়। শুদ্ধ সৌভিককে টেনে রাগে চিৎকার করে বলে, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কথাটা বলে আরেকটা ঘুষি মেরে দেয়। সৌভিক উল্টে পড়ে। ইরফান শান্ত চোখে চেয়ে আসে, যেন তার সামনে মুভি চলছে। শুদ্ধ আবারও তেড়ে যেতে নিলে ফাইজ উঠে এসে শুদ্ধকে আটকে বলে, শুদ্ধ থাম। শুদ্ধ ফাইজকে ধাক্কা দিয়ে চিল্লিয়ে বলে, এই জানোয়ারকে বাড়িতে আসতে বলেছিস কেন? জানিস না ও কেমন? ফাইজ কিছুই বলল না। শুদ্ধ হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান উঠে দাঁড়িয়ে সৌভিকের কলারটা ধরে টেনে তুলল।
এরপর হনহন করে টানতে টানতে একদম মেইন গেটের সামনে গিয়ে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলে, ভদ্র মানুষের বাড়িতে এসে অসভ্যতাদের জায়গা নেই, আউট। কথাটা বলেই ঠাস করেই দরজাটা আটকে দেয় মুখের ওপর। শুদ্ধ রেগে ফাইজদের ছাদে এসেছিল। এসে ফারহাকে ছাদের এক কোনায় উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বড় বড় পা ফেলে ফারহার পেছনে দাঁড়িয়ে ফারহাকে টান মেরে তার দিকে ঘুরিয়ে নেয়। ফারহা শুদ্ধের অমন আচরণে মন খারাপ করে ছাদে এসেছিল, কেঁদেছেও একটু। এখন শুদ্ধকে দেখে ভয় পেল খানিক। এমন রেগে আছে কেন? তাকে তো বের করে দিল। শুদ্ধ চোখ বুজে শ্বাস ফেলে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ফারহার দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ভীষণ বেয়াদব হয়ে গিয়েছো ফারহা। ফারহা অবাক হয়ে তাকায় শুদ্ধের দিকে, চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে আছে। এই লোকটা তার জীবনে এসেছেই শুধু কষ্ট দিতে। ভাবনার মাঝেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারহার চোখের পানি দেখে শুদ্ধ রাগ নিভল বোধ হয় খানিক। ভুরু কুচকে শান্ত কণ্ঠে বলে, কাঁদছো কেন? ভয় পেয়ে নাকি আমার কথায় কষ্ট পেয়ে? ফারহা চোখটা সরিয়ে নেয়, মাথা নিচু করে দৃষ্টি ছাদের মেঝেতে নিবদ্ধ করে। শুদ্ধ ফারহার দেখে দুই পা পিছিয়ে গিয়ে আড়াআড়ি ভাবে বুকে দুই হাত গুজে বলে, যদি আমার কথায় কষ্ট পেয়ে কাঁদো তবে কিছুই বলবো না, আর যদি ভয় পেয়ে কাঁদো তবে থাপ্পড় খাবে। কি কারণে চোখে পানি জমলো বলে ফেলে তো ফারহা। ফারহা অবাক হয়ে চোখ তুলে দৃষ্টি রাখে শুদ্ধের পানে। ফারহার মাথা থেকে কাপড় পড়ে যায় দমকা হাওয়ায়। রাতের অন্ধকারে ছাদের লাইটের মৃদু আলোয় শুদ্ধেও ফারহাকে দেখল। এভাবে দেখে সৌভিক অমন কমেন্ট করলো না। মনে পড়তেই আবারও রাগান্বিত কণ্ঠে বলে, তুমি জানো ওই ছেলে তোমায় বাজে নজরে দেখছিল, তবুও তুমি 2 মিনিট বাড়িয়ে সেখানেই থাকলে কেন? ফারহা মনে মনে অনুতপ্ত হলো। সে তো এসব ভেবে থাকেনি, শুদ্ধের উপরেই জেদ করেছিল। ভেবেছে এই লোকের কথা সে শুনবে না। তবে এখন সেই জেদটাকে বিদায় না দিয়ে বরং জেদকে অটুট রেখে আবারও ভাঙা গলায় রেগে বলল, দেখুক, তাতে তোমার কি? আমার যার সামনে যেতে ইচ্ছে করবে তার সামনেই যাব, ইচ্ছে হলে কোলে উঠে বস। আর কিছু বলার আগেই ফারহার গালে একটা শক্ত থাপ্পড় পড়ে। ফারহা ফুপিয়ে ওঠে, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলে, তুমি নিজের বেলায় সব পারো, বিয়ে বাসর আরো কত কি, আমি কিছু বললেই শুধু মারো। শুদ্ধ ফারহার গাল দুই হাতের আজলাই নিয়ে শক্ত কণ্ঠে বলে, শুধু মুখে বলেছে বলে থাপ্পড় দিয়েছি, এটা সকালের আগেই সেরে যাবে, কিন্তু জেদ করে কখনো এইসব বাস্তবায়ন করতে যেও না। বিলিভ মি, এমন করলে তোমার কবর আমি নিজের হাতে খুঁড়ব। এরপর আমি আর তুমি একসঙ্গে সেখানে ঘুমাবো। ফারহা ভেজা চোখে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমাকে এইভাবে কাঁদতে দেখলে আমি ভীষণ শান্তি পাই ফারহা, কারণ এই কান্না আমার পাশে অন্য মেয়েকে কল্পনা করার জন্য। এত ভালোবাসা কোথায় রাখি বলো তো ফারহা? ফারহা নাক টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি না। শুদ্ধ এবার একটু শব্দ করেই হাসলো। ফারহার গাল থেকে হাতটা সরিয়ে বলে, ফারহা, আই ওয়ান্ট টু হাগ ইউ। ফারহার সাথে সাথেই বলে ওঠে, একদম না। শুদ্ধ আরেকটু পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে মৃদু হেসে বলে, তবে যাও এখান থেকে, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। ফারহা একবার তাকায় শুদ্ধের পানে। শুদ্ধ মৃদু হেসে তার দিকেই তাকিয়ে আছে। ফারহা ঢোক গিলে শুদ্ধর দৃষ্টিতে সময় ব্যয় না করেই দৌড় দেয়। শুদ্ধ পিছু ফিরে শব্দ করে হেসে বলে, ফারহা, ভালোবাসি কিন্তু। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে যায়। এক্সাম দিয়ে মায়েরা হল থেকে বের হয়েছে। এক্সাম খারাপ হয়নি, তবে তার মন খারাপ। ইরফান সেই যে 1 সপ্তাহ আগে চলে গেল, আর একবারও আসেনি। তার খারাপ লাগছে কেন? ওই লোকটাকে তো মানে না, আসবে কেন? কিন্তু তার মনে পড়ে কেন? ভীষণ মন খারাপ হয় মেয়েটার। স্কুল ড্রেস পরা, মাথায় সাদা হেজাব বাঁধা, দুই হাতে বুকের সাথে ফাইল চেপে রাস্তার এক কোনায় দাঁড়িয়ে ফুচকার ভ্যানের দিকে তাকিয়ে আছে। আজ এই ফুচকাও খেতে ইচ্ছা করছে না। চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকলো, এরপর এগিয়ে যায়। ভাবলো ফুচকা খেয়েই মনটা ভালো করবে।
এটা ছাড়া আর উপায় কি? এক প্লেট ফুচকা নিয়ে একা চেয়ারে বসে মায়রা, কোলের উপর ফাইল রেখে, বা হাতের তালুতে ফুচকার প্লেটটা রেখে ডান হাতে একে একে মুখে ফুচকা পুড়তে থাকে। হঠাৎই তার ডান পাশে গা ঘেঁষে কেউ বসলো মনে হলো। মাথা নিচু থাকায় পায়ের দিকে খেয়াল করে বুঝলো ছেলে। মুহূর্তেই রেগে বোম হয়ে যায়। পাশ ফিরে চেঁচিয়ে বলে ওঠে, তোর সাহস তো কম না? অন্যের বইয়ের গা ঘেঁষে বসেছিস, তোকে তো। ইরফান বিরক্তি ভরা চাহনিতে মায়রার দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। মায়রার বুলিতে যেন দাড়ি পড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, খুক খুক করে কেশে ওঠে। ইরফান রেগে ধমকে বলে, স্টুপিড, তুমি ভালো হবে না। মায়রা চোখ পিটপিট করে তাকায়, কি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? হাসছো কেন? মায়রা অবাক হয়ে বলে, আপনি সত্যি এসেছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে বলে, আপনি মিথ্যা বলছেন কেন? ইরফান বিরক্ত হয়ে তাকায় মায়রার দিকে, ভুরু কুঁচকেই বলে, দেখছই যখন এসেছি, তাহলে জিজ্ঞাসা করছো কেন, স্টুপিড মেয়ে? মায়রা মুখ ভোঁতা করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান অদ্ভুত চোখে মায়রার দিকে তাকায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলালো। স্কুল ড্রেসে মায়রার বয়স আরো 4-5 বছর কমে গিয়েছে মনে হচ্ছে। ইরফানের চোখে মুখে কেমন যেন বিস্ময়, ফোঁস করে শ্বাস ফেলে। বাবার ওপর রাগ হলো, এই বাচ্চা নাকি তার বউ। ভাবতেই নিজেরই যেন কেমন বিরক্ত লাগলো। ইচ্ছে করলো একে থাপ্পড় দিয়ে বড় বানিয়ে দিতে। রেগে বলল, তুমি বড় হতে পারো না? মায়েরা বোকা বোকা চোখে ইরফানের দিকে তাকায়। এটা কেমন কথা? সে বড় হবে কিভাবে? অতিরিক্ত ঝাল খাওয়ায় চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঝালের প্রভাবে চোখ জোড়ায় বিন্দু বিন্দু পানির কণা। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে ভুরু কোচকাচ্ছে, কাঁদছে আর খাচ্ছে, বিড়বিড় করলো, স্টুপিড। মায়রা হাতের প্লেটটা কেড়ে নিয়ে ঠাস করে তার পাশের চেয়ারে রেখে মায়রার কোলের ওপর থেকে ফাইল আর ডান হাতে তুলে নিল। এরপর মায়রার বাম হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা চেঁচিয়ে বলে, আমায় ছাড়ুন, আমার ফুসকা শেষ হয়নি। পেছন থেকে কয়েকজন লোক বলে ওঠে, কি ভাই, এত জমজমাট জায়গায় একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যেতে ভয় লাগে না? মেয়েদের দেখলেই মাথা ঠিক থাকে না? ইরফানের পা থেমে যায়, মায়রার চোখ বড় বড় হয়ে যায়, দ্রুত ভদ্র হয়ে দাঁড়িয়ে যায়। ইরফান পিছু ফিরে তাকায়, রাগান্বিত চোখে চেয়ে লোকগুলোর দিকে এগিয়ে যেতে নিলে মায়রা দ্রুত ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, যাবেন না, যাবেন না, ওরা ভুল বুঝেছে। ইরফান মায়রার কথা শুনল না। মায়রার হাত শক্ত করে ধরে লোকগুলোর সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, শি ইজ মাই ওয়াইফ। ওকে তুলে নিব নাকি ছুঁড়ে ফেলবো, ইটস মাই চয়েস। হু আর ইউ? আমার ওয়াইফকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। হোয়াটস ইয়োর প্রবলেম উইথ দ্যাট? মায়রার চোখ বড় বড় করে তাকায়, লোকগুলো হ্যাবলার মতো তাকিয়ে আছে। মায়রা দ্রুত লোকগুলোর উদ্দেশ্যে বলে, উনি ভালো লোক, আপনারা যান। একজন চিন্তিত কণ্ঠে বলে, একটু আগে। মায়রা বুঝলো, তখন চেঁচিয়ে উঠল তার পাশে বসায়, আবার জোর করে টেনে নিয়ে যাচ্ছিল বলেই লোকগুলো ভুল বুঝেছে। দ্রুত বলে ওঠে, আমার ভুল হয়েছে প্রথমে চিনতে, আপনারা যান। লোকগুলো একটু অবাক হলো হয়তো, তবে আর কিছুই বলল না, চলে গেল। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ওই লোকগুলোর দিকে এখনো জ্বলন্ত চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল, তার হাতটা ভেঙে গেল বোধ হয়। পাশ থেকে স্কুল ড্রেস পরা ফাইল হাতে এক ছেলে এগিয়ে এসে বলে, কিরে মায়েরা, কি খবর? এক্সাম কেমন হলো? মায়েরা মাথা নেড়ে বলে, ভালো, তোর? ছেলেটা মৃদু হেসে বলে, ভালো। পাশে ইরফানকে দেখে বলে, এটা তোর ভাই? মায়রার উত্তরের অপেক্ষা না করে ইরফানকে ভাই সম্বোধন করে সালাম দেয় ছেলেটা। কিন্তু ইরফানের অমন ভয়ঙ্কর দৃষ্টি দেখে ছেলেটা ঢোক গিলল, মনে হয় খুব রাগে। থাক, ভাব জমানো লাগবে না। অতঃপর মায়রাকে বাই বলে চলে যায়। এদিকে মায়রা তার হাতের দিকে অসহায় চোখে চেয়ে আছে, মাথা তুলে বলে,
আপনি কি আমার হাত ছিঁড়ে নিতে চাইছেন? উফ, ছাড়ুন। ইরফান আর কতক্ষণ রাগটাকে কন্ট্রোল করবে? প্রথমে ওই লোকগুলো, আর এখন এই ছেলের ভাই সম্বোধন শব্দটা যেন ইরফানের মাথায় একেবারে রক্ত তুলে দিল। ইচ্ছে করছে সবগুলোকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে। আবার মায়রার কথায় জ্বলন্ত চোখে তাকালো মায়রার দিকে। মায়রার ঢোক গিলে বলতে নেয়, তার আগেই ইরফান ডান হাতে ফাইলটা ধরে মায়রাকে ঝট করেই কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, মুসরামুসরি করতে করতে বলে, কি করছেন? নামান বলছি। ইরফান শুনল তো নাই, তার গাড়ির দরজা খুলে ব্যাক সিটে মায়রাকে এক প্রকার ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে, কোমর ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নিল। ডান হাত কোমরের পেছনে দিয়ে রেগে বলে, আপনার প্রবলেম কি? ছোড়াছুড়ি ছাড়া আর কিছুই পারেন না? কথাটা বলেই সামনে তাকালে দেখল ইরফান গাড়ির ভেতর উঠে আসছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত সিটের ওপরে সোজা হয়ে বসে গাড়ির দরজার সাথে লেগে গিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি সরি, প্লিজ মারবেন না। ইরফান মায়রার সাথে চেপে বসে, মায়রার হিজাব টান মেরে খুলে ফেলে। মায়রা চেঁচিয়ে ওঠে, দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, তবে পারে না। ইরফান বাঁ হাতে মায়রাকে তার সাথে শক্ত করে চেপে ধরেছে। হিজাব খুলে ছুঁড়ে ফেললে মায়রার খোপা করা চুলগুলো ঝরঝর করে খুলে কাঁধে ছড়িয়ে পিঠ ছড়িয়ে পড়ে। ইরফান শার্টের বোতামটা খুলতে দেখে মায়রা চোখ বড় বড় করে, আপনার গরম লাগলে দূরে সরে বসুন প্লিজ, আমি সরি, আর ফুচকা খাবো না। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে এক এক করে সব শার্টের বোতাম খুলে ফেলে। মায়রা ভীত স্বরে বলে, কি কি করছেন? ইরফান মায়রার কানের নিচ বরাবর গলায় ডান হাত শক্ত করে দাঁতে দাঁত পিষে বলে, আমি তোমায় সেটাই বোঝাচ্ছি, নট ভাই, ইটস কনফার্ম। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, মানে? দূরে সরুন প্লিজ। মায়েরা চোখ মুখ জুড়ে ভীতি, খোলা চুলগুলো এলোমেলো। মায়েরার ভীত মুখপানে চেয়ে ইরফান তার স্বভাবের বাইরে গিয়ে ডান দিকে সামান্য ঠোঁট বাঁকিয়ে ভীষণই সূক্ষ্ম হাসল। তবে মায়েরা তা বুঝল না। ইরফান ডান হাতে মায়েরার কিছু সংখ্যক চুল কানের পিঠে গুজে দিয়ে গলা নামিয়ে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ ভেরি লিটল বেবি, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। মায়েরা বোকা চোখে পিটপিট করে তাকিয়ে রইল ইরফানের গম্ভীর মুখপানে। সব তার মাথার ওপর দিয়ে গেল। মায়েরা ভুরু কুচকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়েরার গাল থেকে হাতটা সরিয়ে নেয়, বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে, আবারও বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার পুরো মুখে দৃষ্টি বোলায়, ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়েরা ঢোক গেলে। ইরফানের দৃষ্টি তার দৃষ্টি এলোমেলো, এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়েরা, তার মুখের সাথে ছুঁই ছুঁই। তখনই মায়েরা দ্রুত মাথা নিচু করে তার মাথায় ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়েরার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফোঁস করে বিরক্তির শ্বাস ফেলে, ডান হাতে তার ঘাড় ডোলে লম্বা শ্বাস ফেলে। মায়েরার কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলেই জিনে ধরেছে মাঝে মধ্যে? বারবার ঢোক গিলছে, মনে মনে ভাবল, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়রার কপাল বরাবর ডান হাত ডোলে তার বুক থেকে মায়রাকে সরিয়ে দেয়, বাঁ হাতে মায়রার চোয়ালটা ধরে ওপর দিকে উড়িয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই? ওই ছেলেটা কেন আমাকে এটা বলল? মায়রা চোখ ফিটপিট করে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলল, ও জানে না, এরপর থেকে ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনে ইরফান বাঁ হাতে মায়রার কোমরটা চেপে ধরে, ডান হাতের শক্ত পোক্ত হাতে গলার পাশে হাত ডুবিয়ে রাগান্বিত স্বরে দাঁতে দাঁত চেপে বলে,
আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো, স্টুপিড। মায়েরা হাঁ করে চেয়ে আসে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখেও ভয় লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়, ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজায়। ইরফান দৃষ্টি রাখে মায়রার ভেজা ঠোঁট জোড়ায়, বুড়ো আঙ্গুল রাখে মায়রার ঠোঁটের ওপর, আলতো হাতে স্পর্শ নিচের ঠোঁটে। মায়রা ইরফানের হাতটা ধরে কাপা কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়রার চোখের দিকে তাকালো, বা হাতে মায়রার পায়ের জুতা খুলে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বা হাতে মায়রার দুই হাত কোমরে শক্ত হাতে চেপে ধরে। মায়রার শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢোক গিলছে, এলোমেলো দৃষ্টি ফেলে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়রার গালে গিয়ে হাত ডুবিয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে মায়রার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে। শীতল কণ্ঠে বলে, কি দিয়েছো এখানে? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আরো নরম সুরে বলে, বলো, এখানে কি লাগিয়েছিল? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙ্গুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলছে, উঠছে না কেন? আবারও মায়রার ঠোঁট জোড়ায় বুড়ো আঙ্গুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু ওঠানোর চেষ্টা করছে। মায়রা ব্যথা পায়, ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মায়রার চোখের দিকে তাকায়, মায়রার চোখ জোড়ায় পানি। মায়রা আমতা আমতা করে বলে, ছাড়ো না মায়, আমি কিছু লাগাইনি, বুঝলেন? নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁটটা পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফান দৃষ্টির সাথে মুগ্ধতা পালিয়ে বিরক্তি ভর করে, দাঁতে দাঁত চেপে বলে, শ্যাট আপ স্টুপিড। কখন কি বলতে হয় জানো না? মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, কিছুই বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউ নো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল, আই শিওর। আর কেউ এইখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার লিপস কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো। মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কোমরের পেছন থেকে ইরফানের হাতটা সরাতে চায়, গাল থেকে ইরফানের হাতটা সরাতে চায়, নড়াচড়া করে কিন্তু পারছে না। শরীর কেমন যেন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ুন আমায় অসভ্য লোক। পুরো শরীর জখম হয়ে গেল একেবারে, উফ। ইরফান মায়রার কথা শুনে রেগে গেলেও চোখ ছাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে তাকায় মায়রার দিকে। দ্রুত মায়রাকে ছেড়ে মায়রার গাল দুই হাতে আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ব্যথা পেয়েছো? কথাটা বলে মায়রার ঠোঁটে আলতো হাত বোলায়। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতেই পারে না সে এই লোকটাকে। ইরফান মায়রার ঠোঁটের দিকে দৃষ্টি রেখেই ঘোরের মাঝেই তার শুষ্ক ঠোঁট জোড়ায় এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দুই হাত খামচে দেয় গায়ের জোরে। বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়রাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, ইউ আর এ ডিস্টার্বিং মি। মায়রা ইরফানের বুকে দুই হাত হেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান দ্রুত ভুরু কুচকে বলে, হোয়াট? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্টটা টান মেরে খুলে ফেলে, রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়রা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাইছে এই লোক? আবার রেগে যাচ্ছে, তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নেয়, খেয়াল করতেই দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে নিলে ইরফান মায়রাকে বাঁ হাতে কোমর পেঁচিয়ে তার বাঁ পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশের জানালায় শুদ্ধ ঝুঁকে বলে, মায়রা আসেনি এখনো?
তুই এমন শার্টলেস হয়ে বসে আসছিস কেন? বাম পাশ থেকে মায়েরা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে, ভাইয়া প্লিজ ভাইয়া। শেষ করার আগে ইরফান শক্ত হাতে মায়েরার মুখ চেপে ধরে, শুদ্ধের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, 5 মিনিট পর আই। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেও নাকি আরো 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকতে এটা কেমন চয়েস? চতুর্থ কথা, এখন ঝকঝকে দিনের আলোয় চারপাশ শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলম লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্বও তোর। বাট আই হ্যাভ এ গভীর কোশ্চেন। এতদিন জানলাম তুই মায়রাকে মানিস না, হ্যাঁ এখন দেখছি মায়রা তোকে মানছে না। সঠিক হিসাব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে শুদ্ধকে ঘুষি মারতে গেলে শুদ্ধ হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পেছন দিকে। ইরফান গাড়ির কাঁচটা তুলে দেয়, মায়রাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়েরা দুই দিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়রার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সেখানে দৃষ্টি রেখেই মায়রার দুই গাল তার দুই হাতের আজলাই নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ডের জন্য বড় হয়ে যাও, অনলি অন চান্স। মায়রা এবার শব্দ করেই কেঁদে দেয়। ইরফান ভড়কে যায়, ঢোক গিলে চোখ বুঝলো, মায়রাকে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মেলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দিব। কথাটা বলে গায়ের শার্টটা জড়িয়ে ব্যাক সিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর শুদ্ধ এসে বলে, কি হলো, 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনেই বলে, আই ফিল লাইক আই এম গেটিং হোকড, ইভেন উইথআউট সাবস্টেন্সেস, ইটস এ বিগ প্রবলেম। শুদ্ধ ইরফানের কথা বোঝার চেষ্টা করলো। কেন বলল এটা? মনে হয় বুঝলো। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে শুদ্ধের দিকে বিরক্ত চোখে তাকায়। শুদ্ধ বা হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। শুদ্ধ হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ না বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরা যদি মায়রার স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, শি ইজ এ স্টুপিড গার্ল। বলেই হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে হনহন করে গাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ ভুরু কুচকিয়ে চড়িয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গেছি প্রিয়। ইরফান আজ এসেছে মায়রাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখলো, বিকাল 3টা 30। তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে ভিড়ানো দরজা ঠেলে ভেতরে যায়। মায়রা বিছানায় উপুড় হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় বলে, রেডি হও। মায়রা ইরফানের গলা পেয়ে ধড়ফড় করে উঠে বসে, ভীত চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে। আমতা আমতা করেই বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পায়ে এগিয়ে আসে। মায়রা বেডের ওপাশে নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না। গাড়িতে উঠলে আপনাকে কোনো একটা ভূতে ধরে, আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়রার দাগ কাটতে ইচ্ছে করছে। ইরফান মায়রার হাতটা টেনে ধরলে মায়রা মাথা নিচু করে বলে, আমি আপনার সাথে যেতে চাই না, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে এগিয়ে একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না, না? মায়রা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়রা আনমনেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়েই চোখে বড় বড় করে তাকায়।
ইরফান রেগে মায়রার গালটা চেপে বলে, হোয়াট রাবিশ! আমায় না রাগিয়ে শান্তি পাও না, না? মায়রার ভয়ে আর শক্ত হাতে গলা চেপে ধরায় ব্যথায় চোখের কোণে পানি জমে যায়। ইরফান মায়রার গালটা ছেড়ে বিস্ময়কর কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? মায়রা মাথা নিচু করেই বলে। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে ধমক দেয়, ইডিয়েট! কিছু করেছি আমি? রেডি হও ফাস্ট। এরপর শার্টের হাতাটা গুটাতে গুটাতে বলে, আজ পাকনামো করলে সেদিনের 10টা থাপ্পড় সহ আজকের ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দিব একেবারে। মায়েরা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়েরা মুখ বাঁকিয়ে বোরখা নিয়ে ওয়াশরুমে গিয়ে পরে নেয়, হেজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়েরার হাতটা ধরে দ্রুত বেরিয়ে পড়ে। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ি খুলে দিলে মায়েরা আমতা আমতা করে, আমি পেছনে একা বসতে চাই। ইরফান বোধহয় মায়েরার মনোভাব বুঝলো। নিজের উপরে রাগ হলো সবচেয়ে বেশি, তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপরে রাগ হয় এই বাচ্চাকে তার গলায় ঝুলানোর জন্য, আর এই স্টুপিডকে তো থাপ্পড় দিয়ে হসপিটালের বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়রাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, স্টুপিড। বলেই শব্দ করে গাড়ির দরজা লাগায়। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা মুখ ভেঙিয়ে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবেন না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাঁকায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ি ব্রেক কষে ইরফান। পাশ ফিরে তাকালে দেখলো মায়েরা ঘুমিয়ে আছে। স্টিয়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়েরার মুখপানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের ওপর এত মেজাজ চড়ে যায়। নিজের এইসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের ওপরেই। বিড়বিড় করে, ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরায়, দৃষ্টির সামনের নগরীতে ব্যস্ত। 2 মিনিট পেরোতেই মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়রার দিকে তাকালে মায়রার প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাত দিয়ে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়রা হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান দ্রুত ভুরু কুঁচকে মায়রার দিকে চেয়ে রইল, কপালে চিন্তার ভাঁজ। মায়রাকে ধরতে হাত এগিয়ে হাত গুটিয়ে এনে গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত হাতে চেপে ধরল। মায়রাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মায়রার অস্বাভাবিক মুখপানে। কিছুক্ষণ পেরোতেই মায়রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখটা সরিয়ে নেয়। ফোন ভাইব্রেট হলে ইরফান পকেট থেকে ফোনটা বের করে। গাড়ির বাইরে বেরিয়ে কলটা রিসিভ করে কানে দেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোনো প্রেসিডেন্টকে আনছিস বলতো? আমি বাড়িতে গেলাম। ইরফান রেগে বলে, যাবি না তো কখন আসবি সেটা বল অ্যাটলিস্ট। ওর ঘুম ভাঙলে মানে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই এই 1 সেকেন্ড। ওই, তুই তো দাঁড়িয়ে আছিস, মস্করা করছিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবে না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। গাড়ির ডোরটা খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়রাকে না দেখে ভুরু কুঁচকে তাকায়। ব্যাক সিট চেক করলো, সেখানেও না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পেছনে তাকালে মায়রা একা একা হেঁটে পেছনের দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়রার পেছনে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফিরিয়ে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছ কেন? মায়রা ভীত চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে ইরফানকে কলে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়। আমতা আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট,
সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভালো লাগে না আপনার? লাগবেও না, ব্রয়লার মুরগিদের মতো। ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মায়রার মুখটা চেপে ধমকে বলে, শ্যাট আপ। মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়বে আমায়। ইচ্ছে তো করলো এককে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মায়েরা ডান হাতের কবজি শক্ত করে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিং এর দিকে। মায়েরা আর কিছুই বলল না। বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখটা ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার তাকে 1 সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। শুদ্ধ যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এ রিলেশন করছে, এটা তো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতেই বলে, ইনায়া ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে না। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথা। মায়রার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানের কে হও তুমি? মায়রা তার নাম বলে, সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হাঁ করে তাকিয়ে আছে মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে? ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব তোমায়। মায়রা বলে ওঠে, আপনি তো বললেনই কেউ না, তাই আমিও একটা যৌক্তিক উত্তর দিয়ে দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময়ই এ মার খাবে। রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটে ওর ট্রিটমেন্ট করবি ফার্স্ট। সীমান্ত কিছুই বলল না। ইরফান কেমন তা তো জানেই। মায়রার দিকে চেয়ে গভীর ভাবনা ভেবে বলে, তুমি ইরফানের কি হও বলো তো? মায়রা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞাসা করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে ও আমার ফ্রেন্ড? কথাটা শুনলেই বোঝা যায় ও ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তের কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মায়রার দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময়ের কণ্ঠে বলে, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলারটা ছেড়ে বলে, ফার্স্ট ওর চিকিৎসা কর, একটা বাড়তি কথা বলে মুখ ভেঙে দিব। মায়েরা ভুরু কুচকে চেয়ে আসে। কি বলছে এই লোক বুঝতে পারছে না, গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নাম কি বলেছেন? দেখুন, আমি যেমনই হই, আপনি যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা ঢোক গিলে মুখ চেপে ধরে, বিড়বিড় করলো, ইস, মিস্টেক মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভুরু কুচকে বলে, আমি কনফিউজড। অ্যাট ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত। ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর ফার্স্ট। মায়েরা গাড়িতে বসে সব ঔষধ আর তার কোলের উপরে ঢেলে নাড়াচাড়া করছে। এত ঔষধ খেতে হবে তাকে? 2টো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে দ্রুত ভুরু কুচকে তাকায় মায়রার দিকে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লে ঢোক গেলে দ্রুত সব ঔষধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে দেয়া চায়, পারে না। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়েরা মৃদু স্বরে বলে, দরজা খুলছে না কেন? ইরফান চোখ মেলে তাকায় মায়রার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হচ্ছে মায়রার কাছে। মায়েরা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে?
ইরফান শার্টের বোতামটা খোলে। মায়েরা ঢোক গিলে কিছু বলতে চায়। ইরফান 3টা বোতাম খুলে 2 হাত আড়াআড়ি ভাবে গুজে শ্বাস টানে। মায়েরা আমতা আমতা করে বলে, দরজাটা খুলে দিন না, ইনায়া আপুর সাথে অনেকদিন দেখা হয় না। বাবা, আপনার মা, সবার জন্য তোমার এত চিন্তা? মায়েরা গালে হাত দিয়েই বলে, সবাই আমাকে একটু একটু ভালোবাসে, বুঝলেন? তাই আমিও তাদেরকে একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খবিস না। ইরফান বিরক্ত চোখে বুঝলো। মায়েরা আবারও দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো ঘুরে বলে, দরজা খুলে দিন। ইরফান চোখ বুজে শান্ত স্বরে বলে, নো, জ্বালিও না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে? উফ, এই লোকটা আসলে একটা যা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো? উল্টো এই লোকটাই তো তাকে জ্বালাচ্ছে। ভালো করেই দেখলো ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎই ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়েরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের পেটের উপরে মুখ থুবড়ে পড়ে। ইরফান 2 হাত বুকে গুজে রেখেই গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা আমতা করে বলে, সরি সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছুই বলে না। গাড়ি লক খুলে নিজেই গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরাও ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথায় ভুরু কুঁচকে বলে, হোয়াট? ফারহা মিটিমিটি হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে বলে, সেটা কি? দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারহা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করলো। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে ইনায়া আর ইনায়ার গায়ে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারহা হাতের ফোনটা এগিয়ে দে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ইরফান মাথা উঁচু করে ফারহার হাত থেকে ফোনটা নিয়ে সমানে ছোট টেবিলের উপরে রাখে। ফারহা বিরক্ত হয়ে ল্যাপটপটা কেড়ে নিয়ে ফাইজকে রেগে বলে, ফারহা, থাপ্পড় খাবি, ইম্পর্টেন্ট কাজ করছি, ডিস্টার্ব করিস কেন? ফারহা মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এইভাবে তার প্রতিদান দিচ্ছ? বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার কাজের চেয়েও খুবই গুরুত্বপূর্ণ। হাজার হোক ইনায়া রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইন ইনায়ের কথা শুনে মুখ থেকে বিরক্ত মুছে যায়। ফারহা মনে মনে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোনটা টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোনটা নেয়। অতঃপর ফোনের ডিসপ্লেতে চোখ পড়লেই ভুরু কুঁচকে যায়। ভেতরে ধীরে ধীরে তার কপালে রাগ ফুটে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে শরীর কাঁপছে। মুহূর্তেই বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারহার ফোনটা ছুঁড়ে ফেলে। চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে ওই অসভ্য ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার? ফারহা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটিও খুঁজে পাচ্ছে না। চারিদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পায়। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ড খণ্ডগুলো হাতে তুলে দেখে। কেঁদেই দিবে মেয়েটা। একটু মজাও করা যায় না। ধ্যাত। ফাইজের দিকে চেয়ে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়দিন আগেই তো বাবা কিনে দিল। আরে ওটা আমি বসে বসে এডিট করছিলাম, তাই বলে তুমি আমার ফোনটা এইভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারহার লাস্টের এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোর আর শুদ্ধের কি আর কোনো কাজ নেই আমার পিছনে লাগা ছাড়া? বেয়াদবগুলো। মানুষ হেল্প করে আর এই দুটো মির্জাফর আমার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ।
নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাবি থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এইসব কিছু করছিস বা বলেছিস, তোদের জেলে ভরার ব্যবস্থা করে তবেই আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারহা অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের মধ্যে ভাব জমিয়ে দিব বলে দিলাম। ফাহিজ রেগে তাকায়। ফারহা আমতা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না, আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না? ফারহা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করব না, এবার থেকে হেল্প করব সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে, রেডি হ, তবে সাথে ইনায়াকে নিবি। ফারহা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না তো। আমি আসি জানলে দিবে। তুই ইনায়াকে রাজি করা, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারহা এগিয়ে এসে ফাইজের ফোনটা নিয়ে ফারহার নাম্বারে কল দিল। বেশ কয়েকবার দিল, কিন্তু রিসিভ হয় না। ফারহা ভুরু কুঁচকে বলে, রিসিভ করে না তো ভাইয়া ইনায়া। ফাইজ বিষাদের সুরে বলে, বোঝ কেমন প্যারায় থাকি আমি। এর মধ্যে তুই আর শুদ্ধ এসে জোড়া লাগাস একেবারে। সে বেয়াদবগুলো। ফারহা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়।